ধর্মীয় অনুষ্ঠানের ছত্রছায়ায় রাজা গণেশের খাস কামরায় এক গোপন বৈঠক বসল। এ বৈঠকে স্বজাতীয় লোক ছাড়া অন্য কেউ রইল না। সহদেব রায়, দশরথ দেব, ভরত সিং, মৃত্যুঞ্জয়, শ্রী মাধব প্রমুখ পদস্থ হিন্দু উজির সালারেরা এই বৈঠকে যোগ দিলেন। আলোচনার মাঝখানে সহদেব রায় বললেন, দাদা, সব কাজেই যেভাবে আপনি মুসলমান সালারদের একচেটিয়া ব্যবহার করছেন আর এতে করে এদের সাহস বাড়িয়ে দিচ্ছেন, তাতে সে সুরক্ষা হবে তো? রাজা গণেশ বললেন, কিরকম? সব কাজেই দৌলত খাঁ, মুরাদ বেগ, আরব আলী, বিন বিল্লাহ, আব্দুল লতিফ, তাতে কি হয়েছে? শেষ পর্যন্ত এদের বাগে রাখা যাবে তো? কাজ উদ্ধার করার পর এরা নিজেরাই যদি মসনদ দাবি করে? মসনদ অনেক দূরে আছে রায় সাহেব, আবর্জনাগুলো এদের দিয়ে সাফ করিয়ে নেওয়াতে ক্ষতি কি? আসল কাজ তো করতে হবে আমাদের নিজেদেরই। আমাদের জওয়ানদের সক্রিয় ভূমিকা হবে চরম মুহূর্তে। তারাই মারবে শেষ কোপ। এদের লাপাত্তা করে তারাই এগোবে আগে, এরা থাকবে আমাদের মর্জির উপর নির্ভরশীল। শ্রীমাধব খানিকটা অধৈর্য হয়ে প্রশ্ন করল, কবে আসবে সেই সক্রিয় ভূমিকার দিন? রাজা গণেশ বললেন, সেদিন আদৌ নাও আসতে পারে। মিথিলা, অহোম আর কামরূপের শক্তি যদি পাণ্ডুয়ার বিপর্যয় সৃষ্টি করতে ব্যর্থ হয়, তাহলে মসনদে আমাদের হাত দেয়া যাবে না। কায়দা করে মসনদকে হাতের মধ্যে আনতে হবে। ভারত সিং সংশয়ের সাথে বলল, সেই কায়দার কথায় আরো খোলাসা করে বলুন। সমগ্র কর্মপন্থা কিন্তু আমাদের অনেকের কাছে আবছা থেকে যাচ্ছে। এ ব্যাপারে সকলের একটা সুনিশ্চিত ধারণা না থাকলে কাজ কামের সমন্বয় সাধনে জটিলতা দেখা দেবে। দশরথ দেব বললেন, আজও কর্মপন্থা বা পরিকল্পনা কারো কাছে অস্পষ্ট থাকার কথা নয়। পথ তো আমাদের দুটি, আর অত্যন্ত স্পষ্ট। অহোম, কামরূপ আর মিথিলা, এই তিন শক্তির ত্রিমুখী আক্রমণে পাণ্ডুয়ার শক্তি পর্যদস্ত হয়ে পড়লে মসনদে সরাসরি হাত দেয়া আমাদের পক্ষে মোটেই কোনো কঠিন কাজ হবে না। মুসলমান গাদ্দারদের বড় বড় পদ আর মোটা অর্থের টোপ দিলে ওদের তলোয়ার সুলতানের পক্ষে কোনোদিনই উঠবে না। ওদের নারী নক্ষত্র চিনে ফেলেছি আমরা, বরং ওরাই সুলতানি ফৌজের বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতি তৈরি হলে আমরা আমাদের ফৌজ নিয়ে অনায়াসে মসনদ দখল করতে পারব। এখন সব কিছু নির্ভর করছে এই তিন শক্তির তৎপরতার আর তাদের সাফল্যের উপর। বাইরে থেকে তারা আর ভেতর থেকে আমরা একসাথে সাঁড়াশি আক্রমণ চালালে পাণ্ডুয়ার মুসলমান হুকুমতের অপমৃত্যু অবধারিত। শ্রী মাধব বলল, হিন্দু জাতির ভাগ্য উদ্ধারের খাতিরে এই হিন্দু তিন শক্তি তাদের যথাসাধ্য করবে না। রাজা গণেশ বললেন, তা করার জন্য তো সব হিন্দু রাজন্যবর্গের অন্তরেই দুর্বার। সবই চান এই জবনদের উচ্ছেদ, কিন্তু সকলেই চাইলেই তো আর হয় না। এত বড় একটা শক্তির বিরুদ্ধে হাত তোলার আগে অগ্রপশ্চাৎ অনেক কিছু চিন্তা করতে হয়। প্রত্যেকেরই নিজ নিজ বিপদের ঝুঁকি আছে। কৃতকার্য হতে না পারলে তাদের নিজের রাজ্যটাও এই দখলদারি বিজাতীয়দের পায়ের তলেই চলে যাবে। আটঘাট ঠিক মতো বাঁধার আগে অগ্রসর হতে কেউ সাহস করবে না। যোগাযোগ ঠিক মতোই চলছে, এখন দেখা যাক। ভরত সিং বলল, বহিঃশক্তির তৎপরতা সফলতা না এলে? দশরথ দেব বললেন, এই পরোক্ষ নীতিই চলবে। সুলতানকে সরিয়ে আমাদের একজন হাতের লোককে বসাতে হবে মসনদে, আর সেজন্য শাহজাদা হামজা শাহ তো আছেনই। তারপর ঝোঁক বুঝে কোপ। সুলতান গিয়াসউদ্দিনের হাত থেকে ক্ষমতা একবার সরিয়ে নিতে পারলে ওটা আমাদের হাতে আসতে আর অধিক সময় লাগবে না। শ্রী মাধব বলল, আমাদের তাহলে এখন নীরব ভূমিকা? রাজা গণেশ বললেন, ঠিক নীরব ভূমিকা বললে ভুল হবে। কাজের উদ্যোগটা পুরোপুরি আমাদেরই নিতে হবে। সম্পাদন করবে ওই বেওকুফ গাদ্দারেরা। খুব সতর্কতার সাথে পর্দার আড়াল থেকে করতে হবে সব কাজ। ওই বেওকুফদের বুঝতে দেয়া যাবে না যে তাদের ছাড়া আমাদের কোনো স্বার্থ আছে এ কাজে। সুলতানকে বুঝতে দেয়া যাবে না যে এখানে কোনো ভূমিকা আছে আমাদের। মাছ আমাদেরই ধরতে হবে, কিন্তু পানি ছোঁয়া চলবে না। দশরথ দেব বললেন, দাদা, মিথিলা রাজ্যের খবর কিছু জানেন? তবে কামরূপ রাজ কিন্তু আগ্রহটা মন্দ দেখাচ্ছেন না। তার গোপন হামলা তিনি এখনো অব্যাহত রেখেছেন। রাজা গণেশ বললেন, এটা তার আগ্রহ নয়, দুর্বলতা। তাকে আমরা জানিয়েছি সুলতান তার ফৌজের অর্ধেকটাও
কাজের সময় পাবেন না। তিনি এটা বিশ্বাস করতে না পেরে জল নেড়ে জোঁকের পরিমাণ দেখছেন। মানে মানে গোপন হামলা চালিয়ে সুলতানের শক্তি পরীক্ষা করছেন। শ্রীমাধব অবাক হয়ে বলল, বলেন কি? হামলাকারীরা তাহলে কামরূপ রাজেরই ফৌজ? ভেতরের কোনো রাহাজান লুটেরা নয়? নিশ্চয়ই নয়। এ তরফ থেকে তেমন কোনো তৎপরতা না দেখলে তবেই তার সাহস বাড়বে, আর এ কারণে সুলতানকে আসল খবর জানতে দেয়া হয়নি। কিন্তু আলী আশরাফ গেছে যখন, তখন তো আসল খবর বেরিয়ে আসবেই। রাজা গণেশ মুচকি হাসলেন, বললেন, আলী আশরাফই বেরিয়ে আসুক আগে, তারপর দেখা যাবে। গুপ্ত বৈঠকে বিঘ্ন ঘটল। উজির মিয়া মোস্তাকের বান্দা এসে রাজা গণেশকে খবর দিল, খুব এক জরুরি ব্যাপারে উজির সাহেব তার সাথে কথা বলতে চান। তাকে না নিয়ে বান্দার ফিরে যাবার হুকুম নেই। অগত্যা রাজা গণেশকে উঠতে হল। তিনি যখন উজির মিয়া মোস্তাকের মাকানে এসে হাজির হলেন, তখন জোনপুরের জবরদস্ত সালার আফতাব খাঁ মিয়া মোস্তাকের দহলিজে অস্থায়ী মাকান স্থাপন করে স্ত্রী পুত্র কন্যাসহ দহলিজের ভেতর বাহির দখল করে নিয়েছেন। সালার আফতাব খাঁ এখন চাকুরিচ্যুত। তার সীমাহীন দুষ্কর্মের দরুন জোনপুরের সুলতান ক্ষিপ্ত হয়ে তাকে বরখাস্ত করেছেন এবং সরকারি বাসস্থান থেকে বহিষ্কৃত করে জোনপুরের ত্রিসীমানা থেকে বের করে দিয়েছেন। আফতাব খাঁর পুত্র আফজাল এখন পঙ্গু। তার উচ্ছৃঙ্খল আচরণে অতিষ্ঠ হয়ে জোনপুরের কে বা কারা তার হাত পা ভেঙে চৌরাস্তার উপর ফেলে রেখে যায়। সালার আফতাব খাঁর কন্যা আকলিমা বেগমের জোনপুর সমাজে খুব বদনাম। তার বেআব্রু আচরণ আর উচ্ছৃঙ্খল আদব আখলাকের দরুন শত চেষ্টা করেও বাড়ন্ত চেহারার এই কন্যাকে আফতাব খাঁ পাত্রস্থ করতে পারেননি। জোনপুর ত্যাগ করে বাংলা মুলুকে ঢুকেই তিনি সপরিবার ফৌজদার আতা খাঁর সীমান্তবর্তী ভ্রাম্যমান আস্তানায় দিন তিনেক থাকেন। ওখানেও এক অঘটন ঘটানোর দরুন আতা খাঁর আতিথেয়তা হারিয়ে তিনি সোজা এই পান্ডুয়ায় এসেছেন। রাজা গণেশ হাজির হলে মিয়া মোস্তাক বললেন, রাজা সাহেব, ইনি বাংলা মুলুকেরই লোক, বড় মুসিবতে পড়ে আজ আমাদের শরণাপন্ন হয়েছেন। সুলতানের দরবারে এর জন্য একটা স্থান করতে না পারলে বাল বাচ্চা নিয়ে বেচারাকে পথে বসতে হয়। রাজা গণেশ বললেন, কিরকম? আফতাব খাঁ এগিয়ে এসে মোসাফা করে হাসতে হাসতে বললেন, আমি জোনপুরের একজন নামকরা সালার। সুলতান নেহায়েত অবিবেচনা করে আমাকে পদচ্যুত করেছেন। রাজা গণেশের কপালে ভাঁজ পড়ল। তিনি তা সামলে নিয়ে বললেন, আচ্ছা, আপনাদের দরবারের খবরও আমি জানি। সালার দৌলত খাঁ আমার বিশেষ পরিচিত। তিনি এখন পান্ডুয়ায় নেই বলেই আপনাদের কাছে আসতে হলো। আপনাদের দ্বারা আমার কোনো উপকার হলে আপনাদের ইচ্ছার বিরুদ্ধে গোলাম কোনোদিনই যাবে না। মিয়া মোস্তাক বললেন, হ্যাঁ, ইনি দৌলত খাঁর রিশতেদার, দূর সম্পর্কের আত্মীয়। এর চাকুরিচ্যুতির খবর পেয়ে দৌলত খাঁ সাহেব এমন একটা সুপারিশ আমার কাছে আগেই করে রেখেছিলেন। রাজা গণেশ বুঝলেন গাদ্দারের সংখ্যা আর একটা বাড়ল। এ সময় এদের সংখ্যা যত বাড়ে ততই ভালো। তিনি বললেন, এ সম্বন্ধে কতদূর কি করতে পারবো জানি না, তবে শাহজাদাকে ধরতে পারলে এক কথায় কাজ হতো। আফতাব খাঁ নিশ্চিতভাবে বললেন, শাহজাদা কি আমার কথা শুনবেন? শাহজাদার কথা শুনে আকলিমা বেগম নড়ে চড়ে বসল। বলল, চলুন আব্বা, আমরা তার কাছেই যাই। আমাদের পরিচয় পেলে নিশ্চয়ই ব্যবস্থা একটা করে দেবেন। আফতাব খাঁ বললেন, কিন্তু আকলিমা বেগম জোর দিয়ে বলল, চলুন না। আপনি বলতে না পারেন, আমিই তার সাথে কথা বলবো, দেখি উনি আমাকে ফিরিয়ে দেন কি করে। আকলিমার কণ্ঠে দৃঢ় প্রত্যয়ের সুর প্রতিধ্বনিত হল। রাজা গণেশ তাজ্জব হয়ে অত্যন্ত তীক্ষ্ণ নজরে এই উগ্র লেবাসের মুখরা মেয়েকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। দেখলেন বেনিতে গোজা ফুল, চোখে কাজল আর ঠোঁটে আলতার পুরুষ্ট কারুকার্য স্পষ্টভাবে দৃশ্যমান। কোনো মুসলমান ঘরে এমন লেবাসের যুবতী কমই দেখেছেন তিনি। বয়বৃদ্ধ হলেও রাজা গণেশের বুঝতে বিন্দুমাত্র বিলম্ব হল না যে এ মেয়েটির এত জোরের উৎস কোথায়। তাই তিনিও উৎসাহ দিয়ে আফতাব খাঁকে বললেন, ওটি আপনার বেটি নিশ্চয়? ও ঠিকই বলেছে, নিজের তদবির নিজে করলেই ভালো ফল পাওয়া যায়। আপনার আগে তদবির করে আসুন, আমরাও শাহজাদার কাছে জোর সুপারিশ করব। বেটির পীড়াপিড়িতে আফতাব খাঁ তখনই বেটিকে নিয়ে বেরিয়ে পড়লেন। মিয়া মোস্তাক তার মাকানের এক অংশে থেকে এদের থাকার ব্যবস্থা করে লাটবহর যেখানে পার করার সেখানে বান্দাদের নির্দেশ দিলেন। অতপর রাজা গণেশকে এক পাশে ডেকে বললেন, রাজা সাহেব, আমরা গেলেই ভালো হতো, ওরা গিয়ে কি সুবিধা করতে পারবে? রাজা গণেশ হেসে বললেন,
মুরব্বী, আমাদের শাস্ত্রে একটা কথা আছে, যে দেবতা যে ফুলে তুষ্ট তাকে সেই ফুলই দিতে হয়। শাহজাদাকে তো জানেনি। ওরা গিয়ে কাজ না হলে জানবেন, আমরা গিয়ে মাথা ঠুকে পাকা মেঝে ফাটিয়ে দিলেও এ কাজ কখনো হবে না। রাজা গণেশের সবই জানা, তার কথাই ফলল। পরের দিনই মিয়া মোস্তাক জানালেন, শাহজাদার নেক নজরের বদৌলতে আফতাব খাঁ শুধু সালারের পদই পাননি, তিনি বাসস্থানও পেয়েছেন শাহজাদার মহলেরই একাংশে। আলী আশরাফের ফৌজ তকিগঞ্জে পৌঁছতেই সন্ধ্যা হয়ে এলো। ঘাটতির রসদ তকিগঞ্জেই পূরণ করে নিয়ে তারা সে রাতটা সেখানেই কাটিয়ে দিল। পরের দিন সবেরা রওনা হয়ে হলুদ ঘর পেরিয়ে গড়দিয়ারের কাছাকাছি পৌঁছতেই আবার রাত লাগলো। সেখানে এক বনের মধ্যে অপেক্ষা করার পর পরের দিনই আলী আশরাফ মুসাফির বেশে গড়দিয়ার মৌজার মধ্যে ঢুকল। সবার কাছে পরিচয় দিল সে একজন মুসাফির। তেজারতির বাজার খুঁজতে সে এখানে এসেছে। গ্রামবাসীদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে আলী আশরাফ জেনে নিল, একদিন পরপর কামরূপের দিক থেকে একদল সশস্ত্র সেপাই এদিকে আসে। আগে তারা এই অঞ্চলে লুটপাট করত শুধু, এখন তারা এখান থেকে আরো অনেক ভিতরে চলে যায়। গত পরশু মাধবপুর, ইয়ারকাঁ আর চরখালিতে হামলা চালিয়ে গেছে। আলী আশরাফ এও জানল, হামলাকারীরা সদল বলে গড়দিয়ারেই আসে। এখান থেকে 2-3 দলে ভাগ হয়ে 2-3 দিকে চলে যায়। আগে তারা রাত্রিকালে আসত, এখন সভের আসাম সব সময়ই আসে। এসব শুনে আলী আশরাফ প্রশ্ন করল, তবুও এই গ্রামবাসীর এই গ্রামে আছে কি করে? তাদের একজন বলল, আগে বেশ কিছুদিন আমরা গ্রাম থেকে পালিয়ে থেকেছি, কিন্তু কতদিন আর ঘর সংসার ফেলে পালিয়ে থাকা যায়? কাজে ওদের কাছে আত্মসমর্পণ করে ওদেরকে খাজনাপাতি দিয়ে একটা রফা করে নিয়েছি। বলেন কি? এছাড়া আর উপায় কি? এই এলাকা তো আর পাণ্ডু আর সুলতানের অধীনে নেই, ওখানে ওরাই এখন রাজা। অন্য একজন বলল, আপনি মুসাফির মানুষ, এই এলাকায় বেশিক্ষণ থাকবেন না। নতুন কোনো লোক দেখলেই সুলতানের চর ভেবে ওরা তখনই তাকে সাবার করে দেয়। এ ঘটনা কয়েকবার ঘটেছে। কয়েকজন নির্দোষ মুসাফির এ কারণে ওদের হাতে প্রাণ দিয়েছে। এরপর আলী আশরাফ আশ্রয় ভিক্ষে করলে তা তারা সরাসরি অস্বীকার করে বলল, কোনো নতুন লোককে এখানে আশ্রয় দেবেন না, এত সাহস কোন লোকের নেই। আপনি বরং সোজা ভেতরের দিকে যান, ক্রোশ 2-1 পার না হলে আশ্রয় আপনি পাবেন না। আলী আশরাফ সীমান্ত বরাবর উত্তরে বা দক্ষিণে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তারা তাকে সাবধান করে দিয়ে বলল, খবরদার, কোনো দিকেই সীমান্তের ধারে কাছে যাবেন না। সীমান্তের গোটা এলাকাটায় এখন ওদের দখলে, সব জায়গাতেই ওরা দলে দলে ঘুরছে। এরা কারা? এ প্রশ্ন করলে গ্রামবাসীরা বলল, আগে আমরা ভেবেছিলাম এরা সবাই এদেশেরই রাহাজান, কিন্তু এখন দেখছি এরা একজনও এদেশের লোক নয়, সবাই এরা বিদেশি লোক, সবাই এরা সেপাই। আলী আশরাফ প্রশ্ন করল, এরা কি কামরূপ রাজার সেপাই? জব একজন বলল, তাছাড়া আর কি, তবে এরা নিজেদের কোনো পরিচয়ই দেয় না, নিশান পতাকা উড়ায় না। লেনদেনের সময় বুঝতে পারি কামরূপের লোকেরাই কর নিচ্ছে এখান থেকে। নানা রকম কায়দা কৌশল করে আলী আশরাফ এসব তথ্য জোগাড় করল। তারপর সে বনের মধ্যে ফিরে এসে ফৌজি লেবাস পরল। সেপাইদের সশস্ত্র অবস্থায় সব সময় তৈরি থাকতে বলে সে অশ্ব নিয়ে বেরিয়ে এলো। গড়দিয়ার মৌজার এক প্রান্তে আর একটা গভীর বন ছিল। অশ্বটাকে সেই বনের মধ্যে বেঁধে রেখে অতি সন্তর্পণে সে বসতের দিকে এগিয়ে গেল। সেখানে এক ঝোপের মধ্যে ঢুকে গা ঢাকা দিয়ে রইল। গ্রামবাসীদের বিবরণ মতে হামলাকারীদের আজই আসার কথা, আজ না এলে কাল তারা আসবেই। রাতের বেলা সন্ধান নিতে মোটেই তাকলিফ হবে না, ঝামেলাটা দিনেই। বসে বসে চিন্তা করতেই বিরাট এক হইচই শুনে আলী আশরাফ সতর্ক হয়ে উঠল। ঝোপ থেকে উকি দিয়ে দেখল 3-4 রশি দূরেই প্রায় 150-200 সেপাইয়ের একটা দল এসে হাজির। ওখানে ওই খোলা ময়দানেই তারা 3 জন নেতার অধীনে 3 দলে ভাগ হল। 50-60 জন সৈন্যের এক এক দল নিয়ে এক একজন দলপতি এক একদিকে রওনা হল। আলী আশরাফ লক্ষ্য করে দেখল, কোনো দলেই ঘোড়ার সংখ্যা 8-10টার বেশি নয়। বাদবাকি সকলেই পদাতিক সৈন্য, অস্ত্র তাদের একমাত্র ঢাল তলোয়ার। আলী আশরাফের সাথে ছিল বাছাই করা 30 অশ্বারোহী সৈন্য। ঢাল তলোয়ার ছাড়াও তাদের ছিল নেজা, বল্লম, তীর, ধনুক। আলী আশরাফ বুঝল, দীর্ঘদিন বিনা বাধাই বিচরণ করার ফলে শত্রুপক্ষ অস্ত্র সম্বন্ধে সজাগ হওয়ার প্রয়োজন বোধ করেনি।
আলী আশরাফ মতলব এঁটে নিল। 3 দল 3 দিকে বিচ্ছিন্ন হওয়ার পর আলী আশরাফ বেরিয়ে তার অশ্বের কাছে এলো এবং অশ্ব নিয়ে এক দলের পিছু নিল। কিছু দূর যাওয়ার পর শত্রু বাহিনী এক খোলা ময়দানে এসে হাঁক দিল, হুঁশিয়ার। ধাবমান দলটি তাদের পেছনে অচেনা এক ফৌজি লোক দেখে ক্ষিপ্ত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে তারাও আওয়াজ দিল, তবে রে, ধর বেটাকে এক্ষুনি। এবার তারা আলী আশরাফকে পাল্টা ধাওয়া করল। আগে আগে আলী আশরাফ আর পিছে পিছে দুশ্মনেরা এক টানা ছুটতে লাগল। যে বনের মধ্যে আলী আশরাফের সেপাই ছিল, আলী আশরাফ সেই দিকেই ছুটতে লাগলো এবং কায়দা করে দুশ্মনদের সেই দিকেই আনতে লাগল। অশ্বারোহী 8-10 জন দুশ্মন আলী আশরাফকে তাড়িয়ে নিয়ে সে বনের ধারে হাজির হল। পদাতিক সেপাইরা খানিকটা পিছিয়ে পড়ল। আলী আশরাফের সেপাইরা আগে থেকেই তৈরি ছিল। অশ্বারোহী দুশ্মনেরা বনের ধারে এলেই আলী আশরাফের ইঙ্গিতে তারা অলক্ষ্যে থেকে তীর মেরে সব কটাকে শুয়ে দিল। আহত দলপতি আত্মসমর্পণ করলে আলী আশরাফ তাকে কয়েদ করে বনের মধ্যে নিয়ে গেল। দূরবর্তী পদাতিক দুশ্মনেরা কিছু অনুমান করতে না পেরে তারাও একটানা ছুটে বনের ধারে এলো। ব্যাপারটা তারা আঁচ করে ওঠার আগেই আলী আশরাফের ফৌজ বন থেকে বেরিয়ে এসে তাদের চারদিক থেকে ঘিরে ধরল। অশ্বারোহী ফৌজ আর তীর ধনুক নেজার সামনে পদাতিক দুশ্মনের এক লহমাও টিকতে পারল না। এদের 7-8 জন কয়েদ হল, আর বাদ বাকিরা সকলে তাদের অশ্বারোহী সাথীদের সাথে শেয়াল শকুনের আহার হয়ে সেই বনের ধারে পড়ে রইল। কয়েদিদের লেবাস দেখে আলী আশরাফ অনুমান করে নিয়েছিল এরা কামরূপের সেপাই। কয়েক ঘা চাবুক মারতেই কয়েদের আত্মপরিচয় দিল এবং দলপতি কামরূপ রাজের সমুদয় ইরাদার কথা ব্যক্ত করল। আলী আশরাফের উদ্দেশ্য আসার অধিক সফল হল। তার কাজ ছিল হামলাকারীদের শনাক্ত করা মাত্র। কারা এই হামলাকারী সে তথ্য জোগাড় করা। সে তথ্যের সাথে জীবন্ত প্রমাণ হাতের মধ্যেই সে পেল। ফৌজ আর বন্দি নিয়ে আলী আশরাফ সরাসরি পান্ডুয়ার পথ ধরল। এবারও সে সরু রাস্তায় এলো না বা ছত্রায় ফিরে গেল না। একটানা সফর করে সে পান্ডুয়ায় যখন পৌঁছল তখন সন্ধ্যা হয়ে গেছে। ফৌজের হাওলায় বন্দীদের এক নিরাপদ জায়গায় রেখে আলী আশরাফ শাহী মহলে প্রবেশ করল। মহলের প্রায় মোটামুটি তামাম রক্ষীরাই আলী আশরাফকে চেনে। তাকে তারা সঙ্গে সঙ্গে দ্বার ছেড়ে দিল, কিন্তু আলী আশরাফ আটকে গেল সুলতানের বালাখানার সামনে এসে। বালাখানার বান্দা ইয়াকুত আলীও তাকে চিনত। সে কুর্নিশ করে বিনয়ের সাথে প্রশ্ন করল, জনাবের মতলব? আলী আশরাফ বলল, আমি সুলতানে আলার সাথে সাক্ষাৎ করতে এসেছি। কসুর মাফ করবেন জনাব, সুলতানের এখন সাক্ষাৎ পাওয়া যাবে না। আলী আশরাফ বিঘ্নিত হয়ে বলল, কেন? রাত তো এখন এমন কিছু হয়নি, মাগরিবের নামাজ একটু আগে শেষ হল। ইয়াকুত আলী বলল, সেজন্য নয় জনাব, সুলতান বাহাদুর এখন কবিতা লিখছেন, তাকে এখন বিরক্ত করা যাবে না। বেশ, আমি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করি। তাতেও কোনো ফল হবে না হুজুর, সুলতান আজ সাক্ষাৎ দিতেই নারাজ। তাকে গিয়ে জানাও আলী আশরাফ এসেছে। গোস্তাকি মাফ হয় হুজুর, সুলতানের কড়া হুকুম পান্ডুয়ায় মসনদ বাংলা থেকে বঙ্গোপসাগরে গেলেও তাকে তা বলতে গিয়ে বিরক্ত করা যাবে না। শুনে আলী আশরাফ তাজ্জব বনে গেল। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এই হুকুমতের ভবিষ্যৎ চিন্তা করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ইয়াকুত আলী পুনরায় তাজিমের সাথে বলল, আগামীকাল দরবারে আসুন জনাব, এ রাতটা যেভাবে হোক সামলিয়ে নিন আপনারা। আলী আশরাফ প্রশ্ন করল, তিনি কোথায় বসে কবিতা লিখছেন? এই বালাখানায়? জি না, তার খাস কামরায়। একাই বসে লিখছেন? না, তার কয়েকজন পেয়ারের পরিচারিকা তাকে ঘিরে বসে আছেন। তাদের সাথে বসে বসে আলাপ করছেন আর কবিতা লিখছেন। আলাপ মানে রসালাপ। আলী আশরাফ আকাশ থেকে পড়ল। যদিও বান্দার সাথে আলাপ অশোভনীয়, তবু আলী আশরাফ নিজেকে সংযত করতে পারল না। বলল, আমরা তো এই যাবৎ জেনে এসেছি জনাবের এসব কসুর নেই। কিন্তু ইয়াকুত আলী অপ্রতিভ হল। সে সঙ্গে সঙ্গে জিহ্বায় কামড় খেয়ে বলল, তবা, কথাটা আমি সে অর্থে বলিনি জনাব। আপনারা তাকে যেভাবে জানেন, তিনি 16 আনায় তাই, দিল তার আয়নার মতো সাফ। এ কয়জন পরিচারিকাকে তিনি মা বোনের মতো মনে করেন। তিনি এদের এত বেশি পবিত্র বলে মনে করেন যে তার মৌতের পর এরাই তাকে আখেরি গোসল করাবেন বলে একসময় সুলতান বাহাদুর এক ঘোষণাও দিয়েছিলেন। বলো কি? এই পরিচারিকারাও সুলতানকে খুব দরদ করেন। এরাও তার প্রতি খুব মমতাশীল। তাই সাহিত্য কবিতায় বসলে
সুলতান এদের ডেকে নেন, অনেক তত্ত্বকথা তফসির করে শোনান। এরা সুলতানের কাব্যরসের সমস্তার। আলী আশরাফের দিলটা তবু হালকা হলো। সাক্ষাৎ করার মোটেও কোনো সম্ভাবনা নেই দেখে সে নাখোশ দিলে মহল থেকে বেরিয়ে গেল। রাজধানীতে আলী আশরাফের নিজস্ব মাকান ছিল না। বাড়ি একটা বরাদ্দ করা থাকলেও সেখানে সে মাকান খুলে বসেনি। রাত্রি চাপনির এরাদায় সে দলবল নিয়ে সালার জহিরুদ্দিনের মাকানে এসে হাজির হলো। জহিরুদ্দিনও তাকে পেয়ে খুব খুশি হলো এবং তাকে উষ্ণ দিলে অভ্যর্থনা জানালো। তার কামিয়াবির খবর শুনে জহিরুদ্দিন আত্মহারা হয়ে গেল। আলী আশরাফের পিঠে একটা থাবা মেরে বলল, সাব্বাস দোস্ত, পান্ডুয়ার মসনদ আর একেবারেই এতিম নয়, তাকে হেফাজত করার জন্য একটা শক্ত বাজুও আছে। আলী আশরাফ আফসোস করে বলল, মালিক যদি নিজের মসনদ নিজে হেফাজত না করেন, বাইরে থেকে আমরা তার কতটুকু হেফাজত নিশ্চিত করতে পারি? জহিরুদ্দিন প্রশ্ন করল, আপনার এই কথার অর্থ? আলী আশরাফ বলল, কামরূপ রাজ্যের সংলগ্ন আমাদের প্রায় গোটা সীমান্ত এলাকায় কামরূপ রাজ দখল করে নিয়েছে। প্রজাদের নিকট থেকে জুলুম করে খাজনা আদায় করছে। এমন এক গাদা বেঈমান আমির ওমরাদের তোষামদে বেহুঁশ সুলতান, যারা তাকে এত বড় এক মারাত্মক ব্যাপারও মিথ্যা তথ্য সরবরাহ করেছেন। এহেন পরিস্থিতিতে সীমান্তের অবস্থা নিয়ে আমি গেলাম সুলতানের সাথে জরুরি আলাপ করতে, কিন্তু কবিতা লিখছেন বলে তামাম সাক্ষাৎ দর্শন বন্ধ করে তিনি দরজা এঁটে দিয়েছেন। আমি সাক্ষাৎ করতেই পারলাম না। জহিরুদ্দিন মুচকি হেসে বলল, দোস্ত, কবিতা এমনই এক জিনিস, সে যখন কাউকে পায় তখন তাকে সে একাই আগলে রাখতে চায়, অন্যের কোনো পাত্তাই থাকে না সেখানে। এটুকু আমাদের সহ্য করা উচিত। মানে আমাদের আফসোস করা দিক ঠিক এটা নয়, সেটা অন্য। কিরকম? সুলতানের এও এক অদ্বিতীয় গুণ। কবিতা লেখার ব্যাপারেও তিনি অনন্য মেধার পরিচয় দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। তার কবিতা ইতোমধ্যে নানা মুলুকে সমাদৃত হয়েছে। ইরানের স্বনামধন্য শায়ের কবি হাফিজ ও তার কবিতার ভূয়সী প্রশংসা করে খত পাঠিয়ে দিয়েছেন এবং বাঙ্গালা মুলুকে আসার জন্য সুলতানের দাওয়াত কবুল করেছেন। এত বড় কৃতিত্ব কয়জন রাজা বাদশাহ এ যাবৎ অর্জন করতে পেরেছেন? কিন্তু আমাদের সুলতান তো কবি নন, তিনি সুলতান। তিনি সুলতানও কবিও, এ গুণ সব সুলতানের থাকে না। আপনার সাথে আমি একমত হতে পারলাম না। সুলতানকে কবিতা লিখলে চলবে কেন? এই ভুলই আমরা অনেকে করে থাকি হামেশাই। কারো কোনো বাড়তি গুণ দোষ হতে পারে না, সুলতান হলেই কবিতা লেখা যাবে না, এ কথার কোনো যুক্তি নেই। অন্য কোনো সুলতানের এই হিম্মত প্রায়ই থাকে না বলেই আমরা এটাকে দোষের বলে মনে করি। সুলতান যে বাইজি নিয়ে মজ করা যায়, যদি শরাবের পেয়ালায় তলে দিনের পর দিন বহিষ্য পড়ে থাকা যায়, আর তা থেকেও সুলতানি করা যায় যদি, তাহলে কবিতা লেখা যাবে না কেন? কবিতা লেখা কি তার চেয়েও নিকৃষ্ট কাজ? তা অবশ্য ঠিক, কিন্তু দোস্ত, শুনেছি আপনি বহুত বহুত এলেম হাসিল করেছেন। এত বড় কেতাবি লোক হয়ে আপনি এত বড় সৈনিক হলেন কি করে? আসলে সকলেরই বাড়তি গুণ সবসময় প্রশংসার। তবে এই পান্ডুয়ার সালতানাতের একটা মস্ত বড় খোশ কিসমতি যে এমন একজন দানেশমান আর দরাজ দিল মানুষকে সুলতান হিসাবে পেয়েছে। কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছে তা জানি নে। সেই সাথে এই সালতানাতের নিদারুণ বদনসিব যে তিল পরিমাণ দূরদর্শিতা এই লোকটির মধ্যে নেই। এত গুণের সাথে একটু দূরদর্শিতা থাকতো যদি। সে কথা তো আমারও। আর যাই তিনি করুন, নিজের আখেরটা যে ক্রমে আধারের দিকে গড়াচ্ছে, একদিনও তা দেখতে চাইবেন না তিনি? আমাদের আফসোসের দিক এটাই, আর এটাই আমাদের মস্ত বড় বদনসিব। তা যাক, আগে আসুন। দীর্ঘ সফর করে আপনি অত্যন্ত পরিশ্রান্ত আছেন, বিশ্রাম করবেন, আসুন। শুরুতেই দরবারটা গরম হয়ে উঠল। কেল্লাদার কানাইলালের গালে কড়া একটা চড় মেরেছে ফৌজদার আতাখা। এর ব্যথায় কানাইলালের স্বজাতীয় শুভাকাঙ্ক্ষীরা যতখানি তড়পাচ্ছিলেন, তার চেয়ে 10 গুণ অধিক পরিমাণ তড়পাচ্ছিলেন কানাইলালের বিজাতীয় বান্ধবীরা। সবচেয়ে অধিক ব্যথায় ব্যতীত ছিলেন শাহজাদা সাইফুদ্দিন হামজা শাহ। তিনি আতাখার ফাঁসি চান। শাহজাদা হামজা শাহর আক্রোশ আর আফসোসের উৎস দুইটি। আফতাব খান তনয়া আকলিমা ঘটিত ব্যাপার এর একটি। আতাখা একজন সুডোলস চেহারার সুদর্শন নওজোয়ান। চাকরিচ্যুত হয়ে বাংলা মুলুকে এসে আতাকার সাথে সাক্ষাৎ ঘটে আফতাব খাঁর পরিবারের। সীমান্ত এলাকার হেফাজতি পরিদর্শন করার নিমিত্তে আতাখা তখন এদিককার এক অস্থায়ী আস্থানায় বসবাস করছিলেন। একজন উচ্চতবকার মানুষ চাকুরিচ্যুত হয়ে হঠাৎ মুসিবতে পতিত হয়েছেন জেনে আতাখা তা ওই অস্থায়ী আবাসে তাদের সাময়িকভাবে আশ্রয় দিয়ে পথের শ্রান্তি
উপশম করে। তাদের একটা হিল্লে করার জন্যে সে তার সাধ্যমতো চেষ্টা করবে বলেও আশ্বাস দেয়। 2-3 দিন ওখানে আফতাব খাঁ সপরিবারে নিশ্চিন্তে কাটিয়ে দেন। আতা খাঁকে ঘিরে তিনি কি ধরনের চিন্তা ভাবনা করছিলেন তা আফতাব খাঁই জানেন, কিন্তু তার কন্যা আকলিমা বেগম পিতার চেয়েও অগ্রণী ভূমিকা নেই। ফলে তৃতীয় রাতে কোনো এক অজ্ঞাত কারণে আতা খাঁ ক্ষিপ্ত হয়ে আকলিমাকে যৎপর নাস্তি অপমানিত করে এবং পরের দিন সকালে আফতাব খাঁকে সপরিবারে তার আস্তানা থেকে বের করে দেয়। এই অপমানের জ্বালা আফতাব খাঁর চেয়ে আকলিমার দিলে অধিক তীব্রভাবে বিঁধেছিল। শাহজাদার নেক নজর পাওয়ার পরই সে মওকা খুঁজে বেড়াচ্ছিল। মওকাটাও আচমকভাবে পেয়ে যাওয়ায় প্রেম মদিরা ঢেলে সে আগে শাহজাদাকে ছাগলের বাচ্চা বানালো, এরপর দিল কর্ণমন্ত্র। এই আতা খাঁ একজন হাড়ে হাড়ে খন্নাস আদমি। তাদের অসহায়তার সুযোগ নিয়ে সে তাকে বেহুরমতি করার ইরাদায় তার উপর কয়েকবার হামলা চালায়। অত্যন্ত বুদ্ধিমত্তার বলে আকলিমা তার ইজ্জত হেফাজত করে কোনো মতে ওখান থেকে পালিয়ে আসতে পেরেছে। আতা খাঁ বেঁচে থাকলে তার ইজ্জত নিরাপদ নয়। এমন লোকের পক্ষে কাউকে শুধু চড় মারা কেন, খুন করা আদৌ বিচিত্র নয়। এসব লোকের ফাঁসি হওয়া উচিত। অন্যটি রাজনৈতিক। খানিক পরেই হাজির হলেন রাজা গণেশ আর মিয়া মোস্তাক। তারা শাহজাদাকে সমঝালেন এরাই তার আখেরাতের একমাত্র কাঁটা। এদের থেকে একে সরিয়ে দিতে না পারলে সুলতানকে জাদু করে এরাই পান্ডুয়ার মসনদ বিপন্ন করবে এবং শাহজাদা জানো নিরাপত্তা বলে কোনো কিছুই থাকবে না। ব্যাস, শাহজাদা টপকে গেলেন। আতা খাঁর প্রাণদণ্ড নিশ্চিত করার ওয়াদা করে তিনি দরবারে এসে বসলেন।